স্নেহের শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের বল সম্পর্কে। তো বলের আজকের ক্লাসটি হচ্ছে পঞ্চম ক্লাস। এই ক্লাসটির মধ্যে আমরা জানব কপিকল সম্পর্কে, কপিকলের সূত্র, কপিকলের সাহায্যে কিভাবে কাজ করা হয়, নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে, ঘর্ষণ সম্পর্কে, ঘর্ষণের আবার বিভিন্ন ধরনের যে প্রকারভেদ আছে তাদের সম্পর্কে জানব, ঘর্ষণের সূত্র জানব। ক্লিয়ার? তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ক্লাস। তো প্রথমেই যদি আমরা বলি কপিকল, কপিকল নিয়ে যদি কথা বলি, কপিকল কি? তো কপিকল হচ্ছে এক ধরনের সরল যন্ত্র, মানে যে কাজকে সহজ করে দেয় তাকে সরল যন্ত্র। তো কপিকলও আমাদের অনেক কাজকে সহজ করে দেয়, এই জন্য কপিকল হচ্ছে এক ধরনের সরল যন্ত্র। তো এই বিষয়টা মানে কপিকল আমরা বাস্তবে অনেকে দেখেছি। আমরা যদি একটি কথা এখানে উল্লেখ করি তাহলে বিষয়টা আবার ক্লিয়ারলি তোমাদের মনে পড়বে সবার। অনেক সময় আমরা দেখি যে জাতীয় পতাকা নিচের থেকে উপরে উঠানোর জন্য, জাতীয় পতাকাকে তো একটা খুঁটির উপরে উঠাইতে হয়, তাহলে এই যে নিচ থেকে যখন আমরা উপরে জাতীয় পতাকা উঠাবো, তাহলে কেউ গিয়ে উপরে উঠানো সেটা একটা কষ্টসাধ্য কাজ, কিন্তু আমরা নিচে থেকেই একটা যন্ত্রকে যদি এখানে ব্যবহার করি, সেই যন্ত্রের সাহায্যে নিচে থেকেই আমরা জাতীয় পতাকাটাকে উপরে উঠাইতে পারি। তাহলে এখানে যে যন্ত্রটির আমরা সহায়তা নিব বা নেই তাই হচ্ছে কপিকল। তো যন্ত্রটি অনেকটা এরকম, যে এরকম একটি চাকা থাকে, এই চাকাটির এক পাশে সুতা বাঁধা থাকে আর অপর পাশে জাতীয় পতাকা থাকে। জাতীয় পতাকা থাকে। তো যখন আমরা এই সুতা দিয়ে এই পাশের সুতাটা দিয়ে টান দিতে থাকি, তখন এই জাতীয় পতাকা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। অর্থাৎ কিছুক্ষণ পর দেখা গেল যে জাতীয় পতাকা আমাদের যেই জায়গাতে আমরা উঠাইতে চেয়েছি সেই জায়গায় উঠে যায়। তাহলে এই যে যন্ত্রটা, এখানে একটা চাকা থাকে, এটা ঘুরে এই সুতাটা দিয়ে যখন আমরা টান দিই এটা উপরে উঠতে থাকে। তাহলে এই যন্ত্রটাই হচ্ছে কপিকল। ক্লিয়ার? তো কপিকলের সাহায্যে এই ধরনের অনেক ভারী বস্তুকে উপরে উঠানো হয়, আবার অনেক সময় উপর থেকেও বস্তুকে নিচে ফেলা হয়। এই ধরনের বিভিন্ন কাজ আছে। তো আমরা যখন এটার সূত্র জানব, ব্যবহার জানব, তখন বিভিন্ন কাজেই আমরা তাকে ব্যবহার করতে পারি। তো এই টাইপের মানে কপিকল সংক্রান্ত তোমাদের পরীক্ষায় ম্যাথ আসে, তো সেই রকম একটি কপিকল নিয়ে যদি আমরা কথা বলি, যে একটি কপিকল এই পাশে একটি ভারী বস্তুকে ঝুলানো আছে আর এই পাশে আরেকটি হালকা বস্তুকে ঝুলানো আছে, ছোট বস্তুকে। এই বস্তুটির ভর হচ্ছে m1 আর ছোট বস্তুটির বা হালকা বস্তুটির ভর ধরলাম আমরা m2। যদি আমরা এই অবস্থায় তাদেরকে রাখি, মানে অবশ্যই ধরে রাখতে হবে, কারণ এই অবস্থায় থাকবে না, ভারী বস্তুটি আর হালকা বস্তুটি এইভাবে স্থির থাকবে না, তাকে কোনো কিছু দিয়ে আটকে রাখতে হবে অথবা ধরে রাখতে হবে। তো যখন আমরা ছেড়ে দিব তাহলে কি ঘটনা ঘটবে? তখন আর তারা কিন্তু স্থির থাকবে না। এই দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু নিচের দিকে পড়বে আর একটি বস্তু উপরের দিকে যাবে। বুঝতেই পারতেছি আমরা কোন বস্তুটি নিচের দিকে যাবে আর কোন বস্তুটি উপরের দিকে যাবে। অবশ্যই ভারী বস্তুটি নিচে পড়বে আর হালকা বস্তুটি উপরের দিকে যাবে। তাহলে ভারী বস্তুটি পড়বে নিচের দিকে আর হালকা বস্তুটি উপরের দিকে যাবে। এখানে বিষয় হচ্ছে ভারী বস্তুটি যতটুকু নিচে পড়বে, হালকা বস্তুটি ততটুকুই উপরে যাবে। নিচে আমরা যদি মাটি চিন্তা করি, যে এটা হচ্ছে মাটি, ভূমি, তাহলে ভূমিতে পড়তে
এই ভারী বস্তুটি যতটুকু পড়বে হালকা বস্তুটি ততটুকু উপরে উঠবে। ক্লিয়ার? তো এখানে পরীক্ষায় যে প্রশ্ন আসে এই টাইপের যে এই বস্তুটি ভারী বস্তুটি কত ব্যাগে নিচে পড়বে, অথবা হালকা বস্তুটি কত ব্যাগে উপরের দিকে উঠবে। দুইটার ব্যাগ কিন্তু একই হবে। ভারী বস্তুটি যেই ব্যাগে নিচের দিকে পড়বে, হালকা বস্তুটি একই ব্যাগে উপরের দিকে যাবে। ব্যাগ এক, যে কোনো একটির ব্যাগ বের করলেই অপরটির ব্যাগ ওইটাই বলা যাবে। তো ব্যাগ যদি আমরা বের করতে চাই, ব্যাগের আমরা সূত্র জানি। অনেক ব্যাগ বের করার অনেক টাইপের সূত্র আছে। একটি সূত্র আছে বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2GH। এই সূত্র দিয়ে আমরা তার ব্যাগ বের করতে পারবো। কিন্তু এখানে ব্যাগ বের করতে যদি আমাদের বলা হয়, তাহলে ব্যাগ বের করব আমরা যদি তার ত্বরণ জানা থাকে, যে সে কতটুকু ত্বরণে নিচের দিকে পড়বে, ওইটা জানা আগে প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা জানি যে কোনো বস্তু যখন উপর থেকে পড়ে তখন তার মধ্যে অভিকর্ষ ত্বরণ কাজ করে। যদি সে মুক্তভাবে পড়ে, মুক্তভাবে পড়া কি মানে সে উপর থেকে পড়বে, তাকে কেউ উপরে আটকায় রাখবে না, কোনো বাধা সেইখানে তাকে দেওয়া হবে না। যেমন এই যে কলমটি আমি উপর থেকে ছেড়ে দিলাম, এটা মুক্তভাবে পড়ছে। বাতাসের কথা যদি আমরা অ্যাভয়েড করি, এটা মুক্তভাবে পড়ছে। কিন্তু যদি কলমটাকে সুতা দিয়ে বেঁধে আমি ছেড়ে দিই, তখন সে পড়বে আর একটু আস্তে আস্তে পড়বে, কারণ এখানে তার মধ্যে বাধা কাজ করছে। এই বস্তুটা যে নিচের দিকে পড়ছে, সে কি মুক্তভাবে পড়ছে না তার মধ্যে বাধা কাজ করতেছে? অবশ্যই বাধা কাজ করছে। তাহলে এই বস্তুটা কত ব্যাগে নিচে পড়বে, সেটা মুক্তভাবে পড়লে যা হয়তো তার চাইতে এখন কম হবে। তাহলে ব্যাগ বের করার জন্য জরুরি হচ্ছে আমাদের জানা যে সে কত ত্বরণে নিচে পড়ছে। তো যদি নিচে পড়ে যেই ত্বরণ, সেই ত্বরণটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি। এটাকে কার্যকরী ত্বরণ অথবা লব্ধি ত্বরণ বলা হয়। লব্ধি ত্বরণ অথবা কার্যকরী ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণের মানটা হবে যেই দুইটি বস্তু দুই পাশে আছে তাদের ভরের যোগফল m1 প্লাস m2, আর যেই বস্তুটি ভারী তার থেকে হালকা বস্তুটি বিয়োগ হবে m1 মাইনাস m2 ইন্টু জি। তাহলে খেয়াল করি আমরা এখানে এই যে তার কার্যকরী ত্বরণ বা লব্ধি ত্বরণ, এই ত্বরণটা কিন্তু আসলে জি এর সাথে রিলেটেড আছে। জি এখানে আসছে, কিন্তু সম্পূর্ণ জি এর মান এফ এর মান না, কারণ সে মুক্তভাবে পড়ে নাই। তাহলে মুক্তভাবে না পড়ার কারণে এই ক্ষেত্রে তার কার্যকরী ত্বরণ এফ হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু জি বাই m1 প্লাস m2। এই সূত্রটা হচ্ছে তার ত্বরণ। এবার ত্বরণ যদি আমরা জানি, তখন ব্যাগ বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? এটা একটু পরে আমরা দেখাচ্ছি। কিন্তু এই যে আমরা লব্ধির ত্বরণ পেলাম, এই মানটা কিভাবে আসলো, এটা আবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এফ এর মান বা কার্যকরী ত্বরণের মান আমরা যা পেলাম, এটা কিভাবে সম্ভব। এই বিষয়টা এবার আমরা একটু দেখি, এই সূত্রটা কিভাবে আসলো। ঠিক আছে, সূত্রটা আসলো এখানে আমরা যদি খেয়াল করি, বস্তু দুটি যখন স্থির থাকার পরে একটি নিচের দিকে পড়ছে আর একটি উপর দিকে যাচ্ছে, তাহলে এই জায়গায় একটি সুতা দিয়ে বস্তু দুটিকে বাঁধা আছে এবং সুতাও কিন্তু বস্তু দুটিকে টানতেছে উপর দিকে। দুই পাশেই সুতার টান আছে, এখানেও সুতার টান আছে, এইখানেও সুতার টান আছে। আর এই বস্তুটাও নিচের দিকে পড়ার প্রবণতা কাজ করতেছে এবং পড়ছে, কিন্তু যেই ছোট বস্তুটা ছিল সে তারও একটা নিজস্ব ওজন আছে, সেই ওজনটাও কিন্তু নিচের দিকে কাজ করে। ক্লিয়ার? তো এই বস্তুটির প্রথম বস্তুটির ভর যদি আমরা চিন্তা করি m1, তাহলে প্রথম বস্তুটির ওজন কত হবে? তো প্রথম বস্তুটির ওজন হবে m1 ইন্টু জি। আমরা জানি কোনো বস্তুর
ভরকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ দিলে ওজন পাওয়া যায়। তাহলে প্রথম বস্তুটির ওজন হচ্ছে m1g। ক্লিয়ার? আর এই বস্তুটার ওজন আর সুতা টানছে উপরের দিকে, সুতা উপরের দিকে টানছে, যদিও ফাইনালি বস্তুটি নিচের দিকে যাবে। কেন? কারণ সুতা যতটুকু তাকে উপর দিকে টানতেছে তার চাইতে বেশি ওজন নিচের দিকে, মানে সুতার টান থেকে বস্তুটির ওজনের পরিমাণ বেশি। দুইটিই বল, কিন্তু উপরের বল কম, নিচের বলের পরিমাণ বেশি, তাই বস্তুটি ফাইনালি নিচের দিকে যায়। তাহলে সুতার টান, এটা যেহেতু বড়, বিয়োগ করলাম সুতার টান। তো সুতার টান বাদ দেওয়ার পর আমরা পাবো এইখানে বস্তুটি যেই ত্বরণে নিচের দিকে পড়তেছে এবং তার বর। তাহলে আমরা কার্যকরী ত্বরণ F, তাহলে m1F, এটা হচ্ছে এই দুইটির বিয়োগফল। বস্তুটির ওজন থেকে সুতার টান বাদ দিলে সে ফাইনালি কতটুকু ওজন ফিল করতেছে, কতটুকু ওজনে নিচের দিকে পড়বে, সেই বিষয়টা এখানে বের হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। একই রকমভাবে যদি আমরা আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, দ্বিতীয় বস্তুর মধ্যে একটি নিচের দিকে ওজন কাজ করে, তো সেই ওজন আর উপরের দিকে টানতেছে সুতা। এখানে দুইটি বল, একটি উপর দিকে একটি নিচের দিকে, বেশি কোনটি? উপরের দিকে, যার কারণে বস্তুটি শেষ পর্যন্ত উপরে যায়। তাহলে বড় হচ্ছে টি, আর বস্তুর যে নিজস্ব ওজন সেটা কম। তাহলে এই ক্ষেত্রে আগে হবে টি, বড় যে হতে, টি মাইনাস m2g, m2 মানে দ্বিতীয় বস্তুর বা ছোট বস্তুটার ভর ইন্টু জি। এই ক্ষেত্রে কার্যকরী ত্বরণ m2f, ইহা হচ্ছে 2 নং সমীকরণ। দ্বিতীয় বস্তুর সাথে কার্যকরী ত্বরণ, এই দুইটি সমীকরণকে আমরা যদি যোগ করি, তো যোগ করলে এই টি আর টি ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে m1g মাইনাস m2g, এখানে m1f প্লাস m2f, বা এই জি যদি আমরা কমন নিয়ে নেই তাহলে m1 মাইনাস m2g, এখানে যদি f কমন নিয়ে নেই m1 প্লাস m2f। পরবর্তীতে এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে নেই, যেহেতু আমরা f এর মান বের করতে চাচ্ছি, আর m1 মাইনাস m2 ইন্টু জি, সুতরাং f এর মান m1 মাইনাস m2 ইন্টু জি বাই m1 প্লাস m2, যা আমরা আগেই বলেছিলাম কার্যকরী ত্বরণ বা লব্ধি ত্বরণ m1 মাইনাস m2 ইন্টু জি বাই m1 প্লাস m2। এই যে ক্লিয়ার বিষয়টা। তো এইভাবে আমরা তার কার্যকরী ত্বরণ বা লব্ধি ত্বরণ পেতে পারি। আচ্ছা, এবার ব্যাগের কথায় আসি। আমরা ব্যাগের কথা বলছিলাম যে ব্যাগ অনেক সময় পরীক্ষার মধ্যে চাইতে পারে যে তাই সে কত ব্যাগে নিচে পড়বে। তাহলে কত ব্যাগে নিচে পড়বে সেটা বের করব আমরা এই সূত্রের সাহায্যে, যে বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2GH কোনো পরন্ত বস্তুর ক্ষেত্রে, GH। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে এইখানে বস্তুটির আদি ব্যাগ তো 0, তাহলে 0 স্কোয়ার 2G, জি মানে এখানে অভিকর্ষ ত্বরণ। যদি বস্তুটি মুক্তভাবে পড়তো সেই ক্ষেত্রে জি মানে জি, কিন্তু এখন তো বস্তুটি মুক্তভাবে পড়ছে না, তার মধ্যে অন্য একটি ত্বরণ কাজ করতেছে, তাহলে জি এর জায়গায় সেই ত্বরণটি বসাইতে হবে এফ। তাহলে 2 ইন্টু এফ ইন্টু এইচ। এইচ হচ্ছে বস্তুটি কতটুকু নিচে আসলো, তার সরণ কতটুকু হলো সেটা। যদি 1 মিটার সে আসার পর আমরা ব্যাগ বের করতে চাই যে সে 1 মিটার আসলো, তখন ব্যাগ কত, তাহলে এইচ এর মান 1 বসাবো। যদি বস্তুটি 5 মিটার নামার পর তার ব্যাগ বের করতে চাই, তাহলে এইচ এর মান তখন বসাবো 5। এটা যতটুকু সে নিচে নেমে আসবে তখন তার ব্যাগ কত সেটা আমরা বের করব।
তাহলে যত সে নিচে নামবে তার নামার পরিমাণ, সরণের পরিমাণ যত বেশি হবে, ব্যাগ তত বেশি হবে ওই অনুপাতে। তাহলে এইভাবে আমরা এইচ এর মান যদি এখানে যা প্রশ্নে দেওয়া থাকে সেগুলো বসিয়ে দেই, তারপরে বর্গমূল করি, তখন আমরা বি এর মান পেয়ে যাব। পরীক্ষার মধ্যে এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে আমরা সহজেই আশা করি অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে কপিকলের আবার একটু ডিজাইনগুলো দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কপিকল দিয়ে প্রশ্ন আসতে পারে। বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের কপিকলের চিত্র দেওয়া আছে। এখন সব কপিকলের সূত্র একরকম কিনা, বা কোন কপিকলের ক্ষেত্রে আবার কোন সূত্র বসাবো, সেটা আবার একটু দেখার বিষয়। তো ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় যেগুলো আসে এই টাইপের কপিকল নিয়েই পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। আর এটার সাথে এটার মতোই বা একই সূত্রের যে কপিকল, ওই চিত্রটা আমি একটু দেখাই দিতেছি। আর ভিন্ন যদি আসে পরীক্ষার মধ্যে, মানে বিশেষ করে তোমাদের পরীক্ষায় যা আসে সেই রিলেটেড আমরা কপিকল নিয়ে এখানে আলোচনা করছি। কারণ কপিকল একটা বিশাল বিষয়, এগুলো ইন্টারমিডিয়েটে গেলে তোমরা আবার এর সম্পর্কে আরও অনেক কিছু জানবা। তো এর সাথে রিলেটেড যে কপিকল আছে সেগুলো নিয়ে আমরা একটু যদি কথা বলি, যে এই কপিকলের ক্ষেত্রে তো আমরা সূত্র পেয়ে গেলাম লব্ধি ত্বরণ। আর যদি এটা একটি চিত্র, 2 নম্বর চিত্র যদি এরকম কোনো কপিকল তোমাদের দেওয়া থাকে, যে একটি টেবিলের এক প্রান্তে একটি চাকা লাগানো আছে, এর সুতা দিয়ে বাঁধা আছে, এইখানে একটি বস্তু তার m1, এইখানে আরেকটি বস্তু আছে তার ভর হচ্ছে m2। তাহলে m1 আর হচ্ছে m2। যদি এই টেবিলটি ঘর্ষণবিহীন হয়, তাহলে ঘর্ষণবিহীন যদি হয়, আসলে এখান থেকে এই বস্তুটিকে ঝুলিয়ে দিলে এইটাই নিচের দিকে পড়বে। তো এটা যখন নিচের দিকে পড়বে, ওইটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। তো বিষয়টা তো এটার সাথেই দাঁড়াইলো একই রকম। এটা এই পাশের বস্তুটাকে নিচে ঝুলানো আছে আর এটা টেবিলের উপরে ঝুলানো আছে, একই। তাহলে এই ক্ষেত্রে এইরকম চিত্র যদি পরীক্ষা দিয়ে দেয়, সেই ক্ষেত্রেও কার্যকরী ত্বরণ বা লব্ধি ত্বরণ এই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো। ক্লিয়ার? অথবা এই রকম চিত্র দিতে পারে পরীক্ষায়, যে একটি টেবিলের দুই পাশে দুইটি কপিকল সেট করা আছে, এই পাশে একটি বস্তু ঝুলানো আছে, এই পাশে আরেকটি বস্তু ঝুলানো আছে। তা m1, যদি এটাকে বড় আমরা চিন্তা করি, এই বস্তুটি m1 আর এই বস্তুটি হচ্ছে m2, একই। কারণ এখানেও এই বস্তুটি নিচের দিকে পড়বে, এগুলো যদি ঘর্ষণবিহীন হয় তাহলে এই বস্তুটি উপরের দিকে যাবে। দুইটি চাকা আছে, সমস্যা নাই। একটা চাকা থাকলে যা ঘটনা ঘটতো, দুইটা চাকা আছে, একই। ফাইনালি ঘটনাটা একই হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই চিত্রের জন্য লব্ধি ত্বরণ এরকমই হবে। তাহলে এই চিত্র থাকুক, এটা থাকুক, বা এই চিত্র টাইপের থাকুক, লব্ধি ত্বরণ আমরা এইভাবে বের করব। আরেকটি চিত্র আমরা দেখি 4 নম্বরে। যদি এরকম থাকে যে একটি টেবিলের এই পাশে একটি চাকা কপিকল লাগানো, এই পাশে একটি দেওয়া আছে, মাঝখানে আরেকটি বস্তুকে রাখা আছে টেবিলের উপরে। এবার তার ক্ষেত্রে কি ঘটনা? এই বস্তু m1,
ইহা হচ্ছে M2, আর মাঝের যে বস্তুটি আছে তার ভর হচ্ছে M। এই চিত্র বাকিগুলোর থেকে ভিন্ন, কারণ এখানে মাঝখানে আরেকটি বস্তু আছে, তার একটি ভর আছে, তাহলে ওই ভরটাকে এখানে বিবেচনায় আনতে হবে। তাহলে মাঝের বস্তুটির এই যে দুই পাশে তো দুইটি ঝুলানো আছে, যদি মাঝের বস্তুটি না থাকতো তাহলে ওই আগের সূত্রটাই, আর মাঝে যেহেতু ভর আরেকটি ঝুলানো আছে এই জন্য এখন আগের সূত্রটার একটু পরিবর্তন আনতে হবে। পরিবর্তনটা হবে লব্ধি ত্বরণ, এটার ক্ষেত্রে লব্ধি ত্বরণ হবে M1 প্লাস M2 প্লাস M, আর উপরে M1 মাইনাস M2 ইন্টু G, অর্থাৎ উপরে যে বস্তুটি আছে টেবিলের উপরে সেই বস্তুটির ভর এখানে বিবেচনায় নিয়ে আসা হলো, তাহলেই এই ক্ষেত্রে লব্ধি ত্বরণ বের হবে। মানে এই বস্তুটা যে নিচে পড়বে সেই ত্বরণ, ওই বস্তুটা যে উপরের দিকে যাবে সেই ত্বরণ, অথবা এই বস্তুটি ভারী বস্তুটির দিকে টেবিলের একটি প্রান্তের দিকে যাবে, ত্বরণ সবগুলোর একই, যেহেতু একটি সুতার সাথে বেঁধে আছে। ক্লিয়ার? তো পরীক্ষায় তোমাদের যদি আসে এই টাইপের এই চারটি কপিকলের যে ডিজাইন আমরা দেখাইলাম, এই চারটি ডিজাইনের মধ্যে যে কোনো একটি ডিজাইন নিয়ে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? আশা করি বিষয়টা। আচ্ছা, এবার আমরা জানব নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে। নিউটনের তৃতীয় সূত্র একেবারে সহজ একটি কথা, সেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তৃতীয় সূত্র যে দুইটি কোনো একটি বস্তুর উপরে যদি একটি এই দিক থেকে ক্রিয়া বল প্রয়োগ করা হয়, মানে M ভরের একটি বস্তুর উপরে F মানে এই দিক থেকে বল প্রয়োগ করা হয়, ঠিক বস্তুটিও তাকে সমান পরিমাণে একটি প্রতিক্রিয়া বল দেখাবে। তাহলে প্রতিক্রিয়া বলটি হবে -F। যেই বলটি প্রয়োগ করা হয়েছিল সেটা ক্রিয়া বল, আর এই M ভরের বস্তুটি আবার রিটার্ন সমান আরেকটি প্রতিক্রিয়া বল দেখাবে, সেটাও F, কিন্তু এটার দিক ভিন্ন, তাই হবে ফাইনালি -F। তাহলে প্রত্যেকটি বস্তুর উপরেই যতটুকু বল প্রয়োগ করা হয় বস্তুটি আবার রিটার্ন ততটুকু বল ফেরত দেয়। এই যে এইটাকে বলা হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে প্রত্যেকটা বস্তুরই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের পরিমাণ সমান এবং বিপরীতমুখী। ক্লিয়ার? ইহাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, তারপর আমরা জানব ঘর্ষণ সম্পর্কে। ঘর্ষণ সম্পর্কে আমরা যদি জানি যে ঘর্ষণ বল আসলে হচ্ছে বাধাজনিত বল, যে একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায় তখন একটি বাধা অনুভব করে, সেই বাধাজনিত যে বল সেই বলটি হচ্ছে ঘর্ষণ বল। যেমন খেয়াল করি, যদি এই ডাস্টারটি যদি আমার হাতের উপর দিয়ে আমি চালনা করি তাহলে একটি বাধা লাগবে, কিন্তু যদি হাত ছাড়া আমি এইভাবে চালাই এখন বাধা নাই, মানে সহজ চালানোটা। আর এইভাবে চালানোটা আগের চাইতে বেশি শক্তি লাগতেছে, বেশি পরিমাণে বল দিতে হইতেছে। ক্লিয়ার? তাহলে এই যে বাধা তৈরি হচ্ছে সেই বাধাটাই হচ্ছে ঘর্ষণ, যাকে ঘর্ষণ বল বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে মনে যে ঘর্ষণ কেন সৃষ্টি হয়, এই বাধাটা সৃষ্টি হওয়ার কারণটা কি? বাধা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আসলে আমরা আপাত দৃষ্টিতে বস্তুগুলোকে যতটুকু মসৃণ মনে করি, যেমন এই বস্তুটির তল, এই তলটিকে আমরা হাত দিয়ে স্পর্শ করলে যতটুকু মসৃণ মনে হয়, কিন্তু বস্তুটি প্রকৃতপক্ষে ততটুকু মসৃণ না। এটাকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তার তলটি দেখি তাহলে দেখব এই তলটির মধ্যে অসংখ্য এরকম খাঁজ, এবড়ো থেবড়ো এরকমভাবে আছে এই বস্তুটির তলে।
আবার উপর দিয়ে যখন আমরা একটি বস্তুকে নিতেছি ওই বস্তুটারও সেম, এই বস্তুর মধ্যে একই রকমভাবে এরকম খাঁজ থাকে। তাহলে একটি বস্তুকে যখন আরেকটি বস্তুর তলের উপর দিয়ে গড়িয়ে নিচ্ছি অথবা টাচ করে স্পর্শ করে নিয়ে গেলাম, তখন এই খাঁজগুলো একটার খাঁজ আরেকটার খাঁজের এই দাঁতগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। তো ঢুকে গেলে বাধা হয়, কারণ এটাকে যদি এই খাঁজগুলো দাঁতগুলো না থাকতো তাহলে নিতে যতটুকু সুবিধা হইতো, এই খাঁজগুলো থাকার কারণে নেওয়ার জন্য তখন আরও বেশি পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে, বাধাটা বেশি হচ্ছে। এটাই আসলে হচ্ছে ঘর্ষণ সৃষ্টির কারণ। যদি এই দাঁতগুলো না থাকতো, বস্তু দুইটি, একটি বস্তু আরেকটি বস্তুর পৃষ্ঠ যদি একেবারে মসৃণ থাকতো, কোনো দাঁত এগুলো না থাকতো, অমসৃণতা না থাকতো, তাহলে কোনো ঘর্ষণই হইতো না। বাস্তব ক্ষেত্রে এরকম বস্তু পাওয়া ইম্পসিবল, কারণ প্রত্যেকটা বস্তুর মধ্যেই সূক্ষ্ম হোক যত কম হোক যাই হোক এরকম অমসৃণতা থাকবেই, আছেই। ক্লিয়ার? তো এগুলো আমাদেরকে মেনে নিয়েই প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। তারপর ঘর্ষণের প্রকারভেদ। তো ঘর্ষণের প্রকারভেদ নিয়ে যদি আমরা কথা বলি, ঘর্ষণ আবার 4 ধরনের। স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ হচ্ছে একটি বস্তু যখন আরেকটি বস্তুর মধ্যে দিয়ে স্থির থাকে, একটি বস্তু আরেকটি বস্তুর উপরে স্থির আছে কিন্তু ঘর্ষণ হচ্ছে, তখন সেই ঘর্ষণটি হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন আমরা যখন হাঁটি, হাঁটার সময় যেই জায়গায় মাটিতে যেই জায়গায় আমরা একটি পা রাখি, পাটি স্থির থাকে, ওই একটি পা স্থির থাকে, তখন আমরা তার উপর ভর দিয়ে আরেকটি পা এগিয়ে নিই। তাহলে এই যে পা মাটির সাথে যে স্থির রইল, তখন যে ঘর্ষণটি হয় সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ। ক্লিয়ার? তারপর হচ্ছে 2 নম্বরে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণটা কি? যে যখন একটি বস্তু আরেকটি বস্তুর উপর দিয়ে গতিশীল কিন্তু ঘর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে গতি ঘর্ষণ। যেমন এই যে ডাস্টারটি আমার হাতের উপর দিয়ে আমি গড়িয়ে নিচ্ছি, তাহলে এখানে গতিশীল আছে, একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তু গতিশীল এবং ঘর্ষণও হচ্ছে, এই ঘর্ষণটি হচ্ছে গতি ঘর্ষণ। তারপর 3 নম্বরে যে ঘর্ষণ আছে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণটা হচ্ছে একটি বস্তুর উপর দিয়ে আরেকটি বস্তু যখন আবর্তনশীল হয়ে এগিয়ে যায়, ঘুরতে ঘুরতে এগিয়ে যায়, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণটি হচ্ছে আবর্ত ঘর্ষণ। যেমন রাস্তার উপর দিয়ে গাড়ি যখন যায়, তাহলে গাড়ির চাকাটা রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, আবর্তিত হতে হতে যাচ্ছে। তাহলে আবর্তনশীল বস্তু যখন আরেকটি বস্তুর সাথে যে ঘর্ষণ সৃষ্টি করে, তাই হচ্ছে আবর্ত ঘর্ষণ। তাহলে গাড়ির ঘর্ষণটা, গাড়ির চাকার ঘর্ষণ রাস্তার সাথে যা হয় তা হচ্ছে আবর্ত ঘর্ষণ। ঠিক আছে? আমাদের 4 নম্বরের যেই ঘর্ষণের প্রকারভেদ সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ হচ্ছে কোনো প্রবাহিত পদার্থ, যেমন তরল পদার্থ তারা প্রবাহিত হয়, বাতাস এগুলো প্রবাহিত হয়। এই প্রবাহিত পদার্থগুলোর ভিতর দিয়ে যখন অন্য একটি পদার্থ, অন্য একটি বস্তু চলে, তখন প্রবাহিত পদার্থগুলোর মধ্যে তরল, বায়বীয় এই পদার্থগুলোর সাথে বস্তুটার যে ঘর্ষণ হয় তাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যেমন আকাশে দিয়ে যখন বিমান উড়ে, বিমানের গায়ের সাথে বাতাসের প্রচণ্ড ঘর্ষণ হয়, তাহলে এই যে বাতাসের সাথে বিমানের ঘর্ষণ হচ্ছে, বাতাসের ভিতর দিয়ে বিমান চলছে, তাহলে এই ঘর্ষণটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আমরা যখন দৌড় দেই,
অনেক সময় দৌড় দিলে দেখবো যে খুব আওয়াজ হচ্ছে, কানের মধ্যে শু আওয়াজ হচ্ছে। কেন? বাতাসের সাথে আমাদের তখন ঘর্ষণ হয়। তাহলে এই যে বাতাসের সাথে আমাদের যে ঘর্ষণ, সেটিও প্রবাহী ঘর্ষণ। ক্লিয়ার? তারপর ঘর্ষণের সূত্র, বিশেষ করে গতি ঘর্ষণ। গতি ঘর্ষণের একটি সূত্র আছে, ওই সূত্রটা নিয়েও পরীক্ষার মধ্যে অঙ্ক আসে, প্রায়ই পরীক্ষায় অঙ্ক আসে গতি ঘর্ষণের। তো গতি ঘর্ষণটা তো আমরা কি সেটা জানলাম। তো গতি ঘর্ষণের সূত্রটি হচ্ছে F সমান মিউ ডাব্লিউ। এখানে F হচ্ছে গতি ঘর্ষণ, মিউ হচ্ছে গতি ঘর্ষণ সহগ, ডাব্লিউ হচ্ছে গতিশীল বস্তুর ওজন। বিষয়টা আমরা যদি চিত্র দিয়ে দেখি, এরকম যে এম ভরের একটি বস্তু সামনের দিকে যাচ্ছে, তাহলে সে গতিশীল এবং তার মধ্যে ঘর্ষণ হচ্ছে। তাহলে এখানে গতি ঘর্ষণ সৃষ্টি হচ্ছে এফ, তার মধ্যে কতটুকু ঘর্ষণ সেটা হচ্ছে এফ। তো এফ বের হবে কিভাবে? মিউ আর ডাব্লিউর মান যদি জানা থাকে। তো ডাব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে এই বস্তুর ওজন। আমরা জানি ডাব্লিউ সমান mg। কোনো একটি বস্তুর অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর বরের গুণফল হচ্ছে ওজন। তাহলে ওজন এখানে ডাব্লিউ। তো ওজন আর মিউর মান যদি জানা থাকে, এটা এক এক অবস্থায় এই গতি ঘর্ষণ সহগের মান এক এক রকম হয়। তো এই মিউ আর ডাব্লিউ যদি আমরা বসিয়ে দিই, গুণ দিই, তখন গতি ঘর্ষণ পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমরা ফাইনালি ওইভাবেও লিখতে পারি এফ সমান মিউ mg, এটা দিয়েও অঙ্ক করতে পারি। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তাছাড়াও ঘর্ষণ সম্পর্কে আরও অনেক পড়া আছে, এগুলো সহজ আছে, তোমরা নিজেরা পড়ে নিতে পারো, বা যদি প্রয়োজন হয় আরও ক্লাস আপলোড দিব। সেগুলো হচ্ছে ঘর্ষণ কিভাবে বৃদ্ধি করা যায়, ঘর্ষণ কিভাবে হ্রাস করা যায়, ঘর্ষণের সুবিধা কি, ঘর্ষণের অসুবিধা কি, এগুলো নিয়ে অনেক কথা আছে। তো এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো সবাই, নিরাপদে থাকো।